নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হেলথলাইনের আরও একটি এপিসোড। প্রত্যেকটি পর্ব আমাদের যেগুলো থাকে, প্রত্যেক দিন কিছু না কিছু ডিজিজ এবং ডিজিজ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা কথা বলি। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বেশিরভাগ মানুষ যখন ক্যান্সার নামটা শোনেন সেটা সম্পর্কে একটা ভয় তৈরি হয় ভেতরে। সেই ভয়টা দূর করা সবার আগে প্রয়োজন। তাই সেই বিষয়কে কেন্দ্র করে যে ক্যান্সার ওরিয়েন্টেড যা কিছু ট্রিটমেন্ট রয়েছে এবং তার সম্পর্কে কি কি মিথ রয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। মানুষ কেন এত ভয় পাচ্ছেন আজকের সময় দাঁড়িয়ে, যেখানে ভয় পাওয়ার কিন্তু সবসময় কারণও নেই। এমন নয় যে ক্যান্সার মানেই হয়তো জীবনে আর দু একটা দিন বা কিছু দিন বেঁচে আছে, তা কিন্তু নয়। বরং সঠিক সময়ে যদি আপনি একজন চিকিৎসকের কাছে পৌঁছে যেতে পারেন, তার হাত ধরে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন। আবার অনেক সময় দেখা যায় ক্যান্সারটা কিন্তু ম্যানেজেবল, অর্থাৎ উইথ ট্রিটমেন্ট আপনি অনেক দিন সুস্থ শরীরে বাঁচতে পারেন, স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারেন। এই বিষয়ে বিশদে যিনি বলতে পারেন যে আসলে আমরা কেন ভয় পাচ্ছি, ভয়টা কোথায় কোথায় অ্যাভয়েড করা উচিত এবং কোন সময় আমাদের সঠিক সময়ে পৌঁছে যাওয়া উচিত চিকিৎসার জন্য, এবং কি কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কারণ বর্তমান সময়ের সাথে তাল রেখে চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেক উন্নত, সেটা সমস্ত ফিল্ডে আমরা এটা জানি, এবং প্রত্যেকটা মুহূর্তে ক্যান্সার নিয়েও চলছে নানা রকম রিসার্চ। আজকের সময় দাঁড়িয়ে কিন্তু অত বেশি ডেথের যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু নেই। কিন্তু কিছু কিছু মিথের কারণে মানুষ অনেক ডিলে করে ফেলেন তার ট্রিটমেন্ট নিতে, সেখানেই সমস্যাটা তৈরি হয়। কতটা কি বিষয়ে, সমস্ত বিষয়ে গাইড করবেন, সমস্ত বিষয়ে জানাবেন, এবং বলা যায় আপনাদের অভয় প্রদান করতে পারেন একজন সুচিকিৎসক। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র অনকোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ ফ্রম অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার ডক্টর। সবার আগে যখন ক্যান্সার নামটা মানুষ শোনে, এখানে কিন্তু ক্যান্সার মানেই তাদের ভয় অলরেডি একটা তৈরি হয়, কি না তিনি হয়তো বেশি দিন বাঁচবেন না। এবং যেটা ভীষণ প্যাথেটিক, একটা পরিবারে যদি একজন মানুষ ক্যান্সারে অ্যাফেক্টেড হচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার নানা রকম তাকে ঘিরে তার পরিবারটাই বিভিন্ন রকম চিন্তা করছেন, নিজেদের মতো করেই কল্পনা করছেন, হয়তো এটা হতে পারে, হয়তো এটা হতে পারে। এইটা বরং সব থেকে এমন একটা জায়গা, পুরো পরিবারটাই অসুস্থ হয়ে পড়ছেন মেন্টালি, ফিজিক্যালের সাথে সাথে মেন্টালি। তো প্রথমেই জানতে চাইবো যে ক্যান্সার আমরা বেসিক্যালি কাকে কিভাবে তৈরি হচ্ছে, আমরা কোন স্টেজটাকে, কোন সময়টাকে বেশি ভয় পাচ্ছি ক্যান্সারের। আর সেই ক্ষেত্রে যদি বলি যে বিভিন্ন রকম থেরাপিগুলো রয়েছে, বিভিন্ন যা কিছু রয়েছে, সেগুলো একজন ডক্টরের কাছে এলে মানুষ ট্রিটমেন্টটা পেতে পারেন, কিন্তু মিথ রয়েছে প্রচুর, যেটা ভয়ের কারণ। সেই বিষয়টা একটু ডিটেলে শুনবো। নিশ্চয়ই। প্রথমে বলি একদম সোজা ভাষায় ক্যান্সার কিভাবে তৈরি হয়। দেখুন, আমরা সবাই জানি যে ধরুন আমাদের যখন কোনো ইনফেকশন হয়, ধরুন নিউমোনিয়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা যে কোনো রকম ইনফেকশন, ডায়রিয়া, হ্যাঁ, তো এই সব ক্ষেত্রেই একটা অর্গ্যানিজম, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, যেরকম কোভিডের সময় কোভিড ভাইরাস ছিল, করোনা ভাইরাস। তো একটা এক্সটার্নাল ব্যাকটেরিয়া বা একটা এক্সটার্নাল অর্গ্যানিজম শরীরের মধ্যে ঢুকছে, সেটা মানে বিপুল পরিমাণে বাড়ছে, তার এগেনস্টে আমাদের যে ইমিউনিটির সেলগুলো আছে তারা ঝাঁপিয়ে পড়ছে তাদেরকে আটকানোর জন্য। তো এই ব্যাকটেরিয়া বা ভাইরাসের যেই বাড়া বা গ্রোথ এবং ইমিউন সেলগুলোর মধ্যে তাদেরকে ট্যাকেল করার জন্য যেই ঝাঁপিয়ে পড়া, এই দুটোর ইন্টারঅ্যাকশানে মেইনলি যেই আমরা ক্লিনিক্যাল পিকচার যে ইনফেকশনের হয়, সেই ইনফেকশনটা আমরা বুঝতে পারি যে একটা ইনফেকশন হয়েছে। ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো এক্সটার্নাল জিনিস বডিতে ঢুকছে না। ক্যান্সার মানে আমার নিজের শরীরের একটি কোষ, যেটা নর্মালি যেরকমভাবে ডিভাইড করে বড় হওয়া উচিত তার থেকে অনেক বেশি স্পিডে আনকন্ট্রোলডভাবে বড় হয়ে যাচ্ছে, এবং সে তার মতন আরও হাজার হাজার কোষ তৈরি করছে, যারাও কিন্তু ওই একইভাবে আনকন্ট্রোলডভাবে বড় হয়ে চলেছে এবং একটা বড় টিউমার ফর্ম করছে, সেখান থেকে ছড়িয়ে গিয়ে শরীরের অন্যান্য জায়গায় গিয়ে টিউমার ফর্ম করছে। এই পুরো ব্যাপারটাই কিন্তু ক্যান্সার।
এবং এটা কেন হয়? কারণ আমাদের শরীরে সবসময় কিন্তু এই যে একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে কোষ, এই যে সেল ডিভিশনটা, এইটা খুব টাইটলি রেগুলেটেড, যাকে বলে মানে পলিসম্যান অফ দ্য সেল ডিভিশন। মানে প্রত্যেকটা সেলের মধ্যে এমন কিছু কিছু প্রোটিনস আছে বা এমন কিছু কিছু মেকানিজম আছে যেটা দিয়ে ঠিক যতটা পরিমাণ সেল গ্রোথ বা ডিভিশন দরকার ততটা হওয়ার পর যাতে সিস্টেমটা বন্ধ হয়ে যায়, এই জিনিসটা এনশিওর করার অনেক ভগবান পদ্ধতি দিয়ে দিয়েছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ধরুন সিগারেট স্মোক বলুন বা অ্যালকোহল বলুন বা রেডিয়েশন, আগে থেকে রেডিও অ্যাক্টিভিটির জন্য যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস বলুন বা ইন জেনারেল পলিউশন, এই ধরনের যেই রিস্ক ফ্যাক্টরগুলো, সেগুলো এই যে মেকানিজমটা আছে, যে পুলিশম্যান আছে, সেই পুলিশম্যানকে যদি ধ্বংস করে দেয়, তাহলে যেখানে সেল ডিভিশনটা হয়ে বন্ধ হওয়ার কথা সেখানে বন্ধ হতে পারছে না, সেটা একটা আনকন্ট্রোল জায়গায় চলে যাচ্ছে এবং তার থেকে ক্যান্সার হচ্ছে। তো একদম সোজাভাবে বুঝতে গেলে ক্যান্সার মানে আমাদের যেই বডির সেল ডিভিশনের যেই রেগুলেটরি মেকানিজম, সেই রেগুলেটরি মেকানিজমটা যখন অকেজো হয়ে যায় কোনো এক মিউটেশনের জন্য, তখন ক্যান্সার দেখা দেয়। এই যে ক্যান্সার, যখন একটি মানুষ মনে করলেন যে তার ক্যান্সার হয়েছে, তিনি কিন্তু অনেক বেশি মেন্টালি ভেঙে পড়েন। কারণ সবার তো যেটা শোনা যায় যে সবাই কিন্তু প্রথমে বুঝতে পারে না, অনেকেই আছেন তাদের মধ্যে প্রথমে বুঝতে পারে না, কিন্তু একটা সময় যখন জানতে পারছেন তার একটা ক্যান্সার হয়েছে, এতটাই ভয় পেয়ে তিনি ভেঙে পড়লেন। তো সেই বিষয়ে জানতে চাইবো, এখন তো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এখন অনেক বেশি চিকিৎসা ব্যবস্থা উন্নত, তো কোন সময়টা ভয়ের কারণ? মানুষ নানা রকম মিথ নিয়েও রয়েছেন, ক্যান্সার মানে আমার লাইফ স্টেজের একেবারে শেষ হতে চলেছে, সেটা কিন্তু সবসময় হয়ও না, অনেকেই ক্যান্সার থেকে ফিরেও আসছেন সুস্থভাবে। দেখুন, এ ব্যাপারে যেটা আমার বলার, যে আমরা সবাই জানি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন যে কোনো কিছুর ক্ষেত্রেই। এবার বছরের পর বছর ক্যান্সার নিয়ে সোসাইটিতে এমন একটা ইমপ্রেশন তৈরি হয়ে গেছে, কেন তৈরি হচ্ছে আমি পরে আসছি, একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেছে। সেটা অনেক ক্ষেত্রে জাস্টিফাইডও, কিন্তু অনেক ক্ষেত্রে জাস্টিফাইড নয়ও, সেই বিষয়গুলো আমি পরে আসছি। তো এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়েছে ক্যান্সার এবং ক্যান্সারের চিকিৎসাকে নিয়ে, সেই ইম্প্যাক্টটা অ্যাজ আ হোল সোসাইটিকে ইম্প্যাক্ট করেছে, সবার মনের মধ্যে ঢুকে আছে জিনিসটা। এবার যদি ধরুন যখন আমার বাড়িতে প্রথম ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে, ওই যে বললাম ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, আইদার আমার মনে সেই ইমপ্রেশনটা আছে যে এইটা বা এটা ট্রিটমেন্টটা খুব খারাপ, এতে কেউ বাঁচে না, বা আমার যদি সেই আইডিয়াটা নাও থাকে, আমার ফার্স্ট পয়েন্ট অফ রেফারেন্স হচ্ছে আমার পরিবারের লোকজন, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজনরা। তো এই যে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা হচ্ছে, সেটা কিন্তু অনেক সময় ক্যান্সারের ব্যাপারে অ্যাডিকুয়েট নলেজেবল লোকজনকে দিয়ে হচ্ছে না। মানে আজকে যদি এমন ধরুন হতো যে আজকে কারোর একজনের বাড়িতে ক্যান্সার যেই মুহূর্তে ডায়াগনোসিস হলো, পরের মুহূর্তেই সে যার সঙ্গে কথা বলবে বা যাদের সঙ্গে কথা বলবে তারা সবাই সঠিক ইনফরমেশনটা দেবে, তাহলে কিন্তু এতটা ভীতি ডেভেলপ করার কথা না। একেবারে প্রথমেই যেটা হয় যে একটা সেটব্যাক এসে যায় অনেকগুলো ইনপুটসে, সেই বন্ধু বান্ধবের ইনপুট হতে পারে, ফ্যামিলির লোকজনদের ইনপুট হতে পারে, আশেপাশের আত্মীয় স্বজন, সোসাইটির লোকজন, সবাই মিলে এসে এমন একটা ইনপুট দিতে শুরু করে যে সেইটাতেই মানুষ ভয় পেয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা সঠিক জায়গায় পৌঁছতেই পারে না, কারণ এই ভয়টাকে তারা ওভারকাম করে উঠতে পারে না। এই জিনিসটা কিন্তু আমার মনে হয় খেয়াল করাটা খুব জরুরি, কারণ তারা আপনাকে ভয়টা দেখাচ্ছেন, কেন দেখাচ্ছেন সেটা জানি না, কিন্তু এটা কিন্তু ভুল ভয় দেখানো হচ্ছে। এই জিনিসটা মেনশন করাটা আমার মনে হয় খুব জরুরি। এবং এটাও তো ঠিক ডক্টর, একজন ডক্টর যেভাবে একটি মানুষকে গাইড করতে পারে, ক্যান্সার মানে একটা ভীতি, একটা ট্যাবু হয়ে রয়েছে, ক্যান্সার মানে পরিণতিটা ডেথ। সুতরাং মানুষের মুখে কেন শোনা, একজন ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিলে তিনি তো একটা সঠিক ওয়ে দেখাতে পারেন ট্রিটমেন্টের মধ্যে দিয়ে। এই ট্রিটমেন্টের কথাই আসি, কি কি ট্রিটমেন্ট রয়েছে, কি কি উন্নত চিকিৎসা ব্যবস্থা আরও অ্যাড হয়েছে এই ক্যান্সারের ক্ষেত্রে?
ট্র্যাডিশনালি যদি দেখেন, একদম যখন প্রথম ক্যান্সার ব্যাপারটা লোকজন জানলেন, সায়েন্টিফিক মহলে ডাক্তাররা, রিসার্চাররা দেখলেন যে এরকম একটা রোগ আছে, তখন কিন্তু ধারণা ছিল যে যেখানে ক্যান্সারাস মাসটা হয়েছে সে জায়গায় সার্জারি করে দিলাম, আমি জিনিসটাকে বার করে দিলাম, তাহলে বোধহয় ক্যান্সারটা কিওর হয়ে গেল। কিন্তু দেখা গেল যে উইথ টাইম দেখা গেল যে পুরো জিনিসটা বার করা সত্ত্বেও কিছুদিন পর হয়তো দেখা যাচ্ছে আবার অন্য কোনো একটা অর্গানে সেটা ফিরে আসছে। তখন রিসার্চের মাধ্যমে এটা বেরোলো যে এই যে সার্জারি, এই সার্জারিটাই কিন্তু শুধুমাত্র সাফিসিয়েন্ট ট্রিটমেন্ট অনেক ক্ষেত্রে নয়। অনেক সময় কি হয় যে যেটা দেখা যাচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরও অনেক মাইক্রোস্কোপিক ক্যান্সার সেল শরীরে ঘুরছে, সেগুলোকে মারার জন্য যেটা তৈরি হলো সেটা হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপি কিছুই না, একটি ওষুধ যেটা শরীরের মধ্যে, ব্লাডের মধ্যে দেওয়া হয়, যেরকম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেরকম স্যালাইন দেওয়া হয়, সেরকমই একটি ওষুধ যেটা ব্লাডের মধ্যে দেওয়া হয়। সেটা ঘুরে শরীরে ব্লাড যেখানে যেখানে যায় সেই জায়গাতেই কিন্তু কেমোথেরাপি যায়, এবং যেখানে যেখানে ক্যান্সার সেল খুব তাড়াতাড়ি গ্রো করছে সেই তাড়াতাড়ি গ্রো করা ক্যান্সার সেলগুলোর ওপর কিন্তু কেমোথেরাপি তার এফেক্টটা দেখায়। তো প্রথমে ছিল সার্জারি, তারপর অ্যাড হলো কেমোথেরাপি। মোটামুটি সেই সময় থেকেই অ্যাড হলো রেডিওথেরাপি, যেখানে বাইরে থেকে খুব হাই ডোজ রেডিয়েশন দিয়ে একটা জায়গায় যেখানটা ক্যান্সার সেলগুলো আছে কনসেন্ট্রেটেড, সেই জায়গাটায় রেডিয়েশন দিয়ে জিনিসটাকে, ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলা। তো ট্র্যাডিশনালি এই তিনটে অপশন আমাদের কাছে অনেক বছর ধরে ছিল। লাস্ট 10, 15, 20 বছর ধরে যেটা আমরা নতুন ট্রিটমেন্ট যেগুলো আমাদের কাছে এসছে, তার মধ্যে একটি হচ্ছে টার্গেটেড থেরাপি, একটি হচ্ছে ইমিউনোথেরাপি, একটি হচ্ছে আপনার ক্যান্সার ভ্যাকসিন, তারপর কার টি সেল থেরাপি। এরকম অনেক রকম নতুন নতুন কিছু থেরাপি বেরোচ্ছে ক্রমশ। রিসার্চ, ক্যান্সার নিয়ে তো সারাক্ষণ রিসার্চ হচ্ছে। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন পুরো ওয়ার্ল্ডে ক্যান্সার রিলেটেড রিসার্চের পেছনে ম্যাক্সিমাম খরচা হচ্ছে। সারা দেশ বলুন, পৃথিবীর যত বড় বড় দেশ আছে, তারা সবাই বিপুল পরিমাণ টাকা খরচা করছেন এই ক্যান্সার রিলেটেড রিসার্চের পিছনে, বার করার জন্য যে আরও বেটার কি ট্রিটমেন্ট আছে, আরও বেটার কি টার্গেটেড থেরাপি আছে। তো ক্রমশ আমরা যত আরও এগিয়ে যাব ফিউচারে, তত কিন্তু নতুন নতুন এমন অনেক ট্রিটমেন্ট বেরোবে যেগুলো এই হিস্টোরিক্যাল যে ট্রিটমেন্ট, মানে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই যেই ট্রিটমেন্টগুলো, তার থেকে কিন্তু আরও অনেক বেটার রেজাল্ট দিতে পারে। ঠিকই তাই, কারণ ক্যান্সার এমন একটা রোগের নাম, মাথার চুল থেকে পায়ের নখ, মানে শরীরের প্রত্যেকটা যে পার্টগুলো রয়েছে, যে কোনো জায়গায় হতে পারে ক্যান্সার। প্রাথমিকভাবে যদি বলা যায়, যেমন আপনি বললেন, একদম প্রথম দিকেই কিন্তু কেমোথেরাপি মানুষের মাথায় ছিলই, যে কেমোথেরাপি শুনতে শুনতে তারা জানেন ক্যান্সার মানে একটা কেমোথেরাপি রয়েছে। তারপরেও কিন্তু প্রচুর ভয় রয়েছে মানুষের। তো জানতে চাই যে যদি বলি সাইড এফেক্ট, যে কোনো জিনিসের সাইড এফেক্ট হতে পারে, মানুষ সেটা জানেন যে প্রত্যেকটির অ্যাকশনের এগেনস্টে একটা রিয়াকশন থাকছে। সেটা একটা মেডিসিন হয়তো কেউ ইনটেক করছে, আজকে মানুষ এটা জানে যে কতখানি সাইড এফেক্ট মেডিসিনে হতে পারে। তো তারা কি সুস্থ হওয়ার জন্য মেডিসিন খাচ্ছেন না, তারা কিন্তু মেডিসিনটা নিচ্ছেন জেনে। কিন্তু কেমোথেরাপির ক্ষেত্রে সত্যি কি ভয় পাওয়ার কোনো বিষয়? আদতে ভয় পেলেও ঠিক কতটা বিষয়টা প্রাসঙ্গিক? দেখুন, কেমোথেরাপির ব্যাপারে যেই ভয়টা, সেই ভয়টারও কিন্তু হিস্ট্রিটা অনেক বছর ধরে একটা ইমপ্রেশন তৈরি হয়েছে কেমোথেরাপি নিয়ে। আমরা সবাই জানি যে খারাপ খবর খুব তাড়াতাড়ি স্প্রেড করে ভালো খবরের জায়গায়। তো যদি আজকে ধরুন আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিই, ঠিক আছে? আজকে ধরুন পাড়ায় একজন মিস্টার এক্স, সে ধরুন তার ক্যান্সার হয়েছে, কেমোথেরাপি শুরু হয়েছে, কেমোথেরাপি চলাকালীন তার একটা ভয়ঙ্কর ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনটা থেকে তাকে বাঁচানো যায়নি, সে মারা গেছে। ঠিক সেই পাড়াতেই মিস্টার ওয়াই, তার ধরুন ক্যান্সার হয়েছে, তাকেও কেমোথেরাপি দেওয়া হয়েছে, তার কোনো সাইড এফেক্ট হয়নি, সে সেরে উঠেছে। দুটো নিউজ, একটা হচ্ছে একজন কেমোথেরাপি চলাকালীন মারা গেছে, আরেকটা হচ্ছে একজন কেমোথেরাপি নিয়ে ক্যান্সার থেকে ক্যান্সার মুক্ত হয়েছেন।
দেখবেন সব সময় এই প্রথম মানুষটা নিউজ কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি স্প্রেড করে যে কেমো নিয়ে মারা গেছে, রাদার দেন আরেকটা মানুষ যে কেমো নিয়ে সেরে উঠেছে। কারণ ভালো খবরের স্পিড অতটা নয় যতটা খারাপ খবর। তো সেইটা থেকে আমি বলছি যে এই যে কেমোথেরাপির যেই সাইড এফেক্টগুলো আছে, আমি একবারও বলছি না কেমোথেরাপির সাইড এফেক্ট নেই, এটা আমাকে ভুল ভাববেন। আমি মানে যেটা মিন করার চেষ্টা করছি যে কেমোথেরাপির যে সাইড এফেক্ট আছে সেটা জেনুইন, ডেফিনেটলি আছে, কিন্তু সেটার পার্সেন্টেজ বলুন বা যাই বলুন সেটা এতটাও বেশি নয় যে সেইটা আমাকে ক্যান্সার ট্রিটমেন্ট করা থেকেই আটকে দেবে। এমন অনেক ক্ষেত্রে আমরা পেশেন্ট পেয়েছি যারা ধরুন ইনিশিয়াল স্টেজে ধরা পড়েছে, তাকে বলা হয়েছে যে কিমোথেরাপি দিয়ে তারপর সার্জারি করে জিনিসটাকে কিওর করা যাবে। ওনার মনে এতটাই কেমো নিয়ে ভয় ছিল বা পারিপার্শ্বিক কারণে তিনি এতটাই ভয় পেয়ে গেছিলেন যে উনি কেমোথেরাপির ভয় ট্রিটমেন্টটাতেই যাননি, কিন্তু উনি কিন্তু 6 মাস পর ক্যান্সার থেকে মারা গেছেন। কারণ যারা ভয় দেখাচ্ছেন তারা কেমো নিয়ে হয়তো তাকে ভয় দেখিয়ে দিয়েছেন, কিন্তু তারা এই ভয়টা দেখাননি যে তার যদি কেমোথেরাপি, সার্জারি, রেডিয়েশন এগুলো না হয় তাহলে কিন্তু তার ক্যান্সার থেকে মৃত্যু অবধারিত। এই জিনিসটা সবার জানা উচিত যে কেমোথেরাপিতে রিস্ক আছে ঠিকই, কিন্তু সেই রিস্কটা এতটাও বেশি নয় যে সেটা ক্যান্সার থেকে মৃত্যুর থেকেও বেশি রিস্ক। বরং এটা তো একটা ট্রিটমেন্ট পদ্ধতি, রাইট, যার মাধ্যমে মানুষটা সেরে উঠতে পারে। নিশ্চয়ই। আজকে মানুষ যেমন জ্বর হচ্ছেন, একটা প্যারাসিটামল দোকান থেকে কিনে খাচ্ছেন, কারণ জানে জ্বরটাকে কমাতে হবে, এবং আরও অন্যান্য মেডিসিন তো আছেই। প্রসঙ্গে উঠে এলো কারণ এখন সিজনাল যে বিষয়টা, ম্যাক্সিমাম লোকের কিন্তু জ্বর, প্যারাসিটামল কিনে খেয়ে নিচ্ছেন। তারাও তো জানেন যে বেশি ওষুধ খাওয়া ভালো নয়, তারা কি খাচ্ছেন না কেন? জ্বরটাকে সারাতে হবে। কেমোথেরাপি ক্যান্সারের একটা ট্রিটমেন্ট, রেডিওথেরাপিও ক্যান্সারের একটা ট্রিটমেন্ট, প্যারালালি কার্টিসেল থেরাপিও। তো সেক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ নেওয়াটা সবার আগে প্রয়োজন। মানুষ সেটা বুঝতে না পেরে ডিলে করছেন। ডক্টর, এমন তো অনেক সময় আপনারা নিশ্চয়ই পেশেন্ট পেয়ে থাকেন যে মানুষটি এলো, হয়তো একেবারে এন্ডের দিকে ধরা পড়েছে তার ক্যান্সার। এটা ঠিক কেন হয়? প্রথম দিকে বুঝতেই পারলেন না? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি প্রত্যেক দিন অ্যাটলিস্ট একজন পেশেন্টের থেকে এটা শুনি যে ডাক্তারবাবু, আমার হাজব্যান্ডের তো কোনো সিমটম ছিল না, কিন্তু এখন স্ক্যান করে দেখা যাচ্ছে যে ওনার স্টেজ 4 লাং ক্যান্সার। এটা কি করে হয়ে গেল? বা উনি তো কখনো সিগারেট খাননি, তো ওনার একেবারে স্টেজ 4 লাং ক্যান্সার হয়ে গেল। এখানে একটা জিনিস বলে রাখি যে কেন এই জিনিসটা আপনার মনে হচ্ছে আনইউজুয়াল, কেন এটা আনইউজুয়াল নয়, এটা হতে পারে। তার কারণটা হচ্ছে এই যে আমি প্রথমে যখন বললাম যে যখন একটা ক্যান্সার সেল একদম একটা সিঙ্গেল সেল লেভেলে, ধরুন যে সেই সিঙ্গেল সেল তো নর্মালি চোখে দেখা যায় না, সেই সিঙ্গেল সেল একটা থেকে দুটো থেকে চারটে এইভাবে জিনিসটা ডিভাইড করে। এবার যখন সেটা অনেক কোটি কোটি সেল একসঙ্গে ডেলা বেঁধে হয়েছে, ততদিনে গিয়ে হয়তো একটা ছোট্ট টিউমারের মতন সেটা এলো। এবার সেটা লাংসের মধ্যে এলো। আমরা সবাই জানি যে লাং একটা এক্সপ্যানসাইল অর্গ্যান, মানে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, তো জিনিসটা ফুসফুস মানে বাড়ছে কমছে, এটা স্পঞ্জের মতন। তো এই স্পঞ্জের মধ্যে যদি একটা ছোট্ট মুসুরির দানার মতন কিছু যদি থাকে, মটরশুঁটির দানার মতন, সেটার কিন্তু সিমটম হওয়া সম্ভব নয়। কখন সিমটম হবে? যখন ধরুন সেই ছোট্ট মটরশুঁটির দানাটা বাড়তে 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 আশেপাশের যেই অর্গ্যানগুলো আছে বা আশেপাশের যেই নার্ভ ফাইবারগুলো আছে সেগুলোকে ওপর যখন চাপ দিচ্ছে, বা ধরুন সেটা ছড়িয়ে গিয়ে লাংসের বাইরে জল জমাচ্ছে, বা ধরুন সেটা ছড়িয়ে গিয়ে অন্য কোথাও, ধরুন হাড়ে চলে গেছে বা লিভারে চলে গেছে, সেখানে গিয়েও গ্রো করতে করতে সাইজ বড় হয়েছে, আমাদের অর্গ্যানটার বাইরে যেই নার্ভগুলো থাকে সেগুলোর উপর চাপ সৃষ্টি করছে, যখন তার সেই সিমটমগুলো হচ্ছে তখন তিনি ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন। কারণ সত্যি তার আগে তো তার কোনো সিমটম নেই, কেন যেতে যাবেন? সেই জন্য তখন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, তখন গিয়ে কিন্তু স্ক্যান করে ধরা পড়ছে যে জিনিসটা লাংসেও আছে, লিভারেও আছে, বোনসেও ছড়িয়ে গেছে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে কেন অনেক ক্ষেত্রে ক্যান্সার স্টেজ 4-এই প্রথমবার ধরা পড়ে, তার কারণটা হচ্ছে জিনিসটা এত
এমনভাবেই গ্রো করে যে তার আশেপাশের যেই অর্গ্যানগুলো আছে তারা একটু নিজেদের মধ্যে জায়গা করে নেয় যাতে সেটা গ্রো করে, এবং সেটা গ্রো করতে করতে সেগুলোর থেকে কিন্তু ক্যান্সার সেল ব্লাডে মিশে যায় এবং সেগুলো অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়। কারণ এই পুরো জিনিসটা যখন সিমটমে ফর্মে আসছে তখন আমরা স্ক্যান করে দেখছি যে জিনিসটা অনেকটা ছড়িয়ে গেছে। অন দি আদার হ্যান্ড কিছু কিছু ক্যান্সার খুব আর্লি স্টেজে ধরা পড়ে, যেমন ধরুন মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার। কেন ধরা পড়ছে? কারণ প্রথমত ব্রেস্ট অর্গ্যানটা শরীরের বাইরে, আপনি রোজ স্নান করার সময়, সাবান মাখার সময় বা যে কোনো কারণেই হোক জামা কাপড় পরতে গেলে আপনার যদি টিউমার কিছু হয়ে থাকে সেটা হাতে ফিল করতে পারছেন, বা ধরুন স্কিনে একটা কারোর লাম্প হয়েছে, স্কিন ক্যান্সার, সেটা আপনার হাতের চোখের সামনে আছে, দেখছেন সাইজ একটা ছোট্ট দানার মতন হলো, তারপর জিনিসটা বাড়ছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে বা ব্যথা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন। এই যে আর্লি স্টেজে আপনি জিনিসটা দেখতে পাচ্ছেন, এই কারণেই কিন্তু এই ক্যান্সারগুলো তাড়াতাড়ি ধরা পড়ছে। ভেতরের লাং ক্যান্সারটা কিন্তু আপনি আর্লি স্টেজে নিজের চোখে দেখতে পাচ্ছেন না, সেটা যথেষ্ট সময় পাচ্ছে শরীরে ছড়িয়ে যাওয়ার জন্য। সেই জন্যেই ইন্টারনাল অর্গ্যানের যে ক্যান্সার সেগুলো অনেক লেট স্টেজে ধরা পড়ে, বাইরের স্ট্রাকচারের যে ক্যান্সার সেগুলো অনেক আর্লি স্টেজে ধরা পড়ে। ডক্টর, এই যে কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি বা কর্টিসেল থেরাপি, যে থেরাপিগুলো রয়েছে, এগুলো কি কোনো একজন পেশেন্ট তার ওপরেই প্রয়োগ করা হয়? এরকম কি কখনো হয় যে একজনের ওপরেই বিভিন্ন থেরাপিগুলো প্রয়োগ করতে হচ্ছে? হ্যাঁ, তো এখন যা নতুন রিসার্চ এসছে তাতে সব রকমই সম্ভব। শুধু কেমোথেরাপি দিয়েও ট্রিটমেন্ট সম্ভব, অনেক ক্ষেত্রে দেখা গেছে কেমোর সঙ্গে ইমিউনোথেরাপি দিয়ে আরও ভালো রেজাল্ট হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কেমোথেরাপি দেওয়া হয়েছে প্রথমে, তারপর কাজ দেয়নি বা ক্যান্সারটা আবার ফিরে এসছে, সেকেন্ড লাইন কেমোথেরাপি, থার্ড লাইন কেমোথেরাপি হওয়ার পরেও যখন ক্যান্সারটাকে আটকানো যাচ্ছে না, তখন পরবর্তীকালে ইমিউনোথেরাপি বা ধরুন কার্টি সেল থেরাপি, নতুন যে ইনভেস্টিগেশনাল অ্যাপ্রোচেসগুলো সেইগুলোর আমাদের হেল্প নিতে হচ্ছে। এখানে আমি একটা জিনিস বলে রাখি অডিয়েন্সের সুবিধার জন্য বা বোঝার জন্য, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি আর ইমিউনোথেরাপি, এই তিনটে কিভাবে কাজ করে যদি বোঝানো যায় তাহলে আমি একটা ছোট এক্সাম্পল দিই। ধরুন আজকে একটা অনেকগুলো মানুষের একটা ভিড় হয়ে আছে কোনো একটা জায়গায়, এবং সেখানে ধরুন 2জন বা 3জন টেরারিস্ট আছেন সেই ভিড়ের মধ্যে। এবার আমার কাজ হচ্ছে সেই টেরারিস্টকে মারা। আমি 3ভাবে মারতে পারি। এক হচ্ছে আমি চোখ বন্ধ করে এরকম করে কার্পেট বম্বিং করতে পারি বা সবাইকে গুলি মেরে ফেলতে পারি, তাতে এটা হবে টেরারিস্টও মরবে, তার সঙ্গে আশেপাশের লোকজনও মরবে। এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ কেমোথেরাপি। মানে কেমোথেরাপি ওষুধটা কিন্তু চেনে না কে ক্যান্সার সেল কে নর্মাল সেল। শরীরের মধ্যে যখনই কোনো সেল তাড়াতাড়ি ডিভাইড করছে সে তাকেই মারে। সেই জন্য কেমোথেরাপি দিলে হেমোগ্লোবিন কমে বা মুখে ঘা হয়, কারণ এই জায়গাগুলো কিন্তু সেলগুলো খুব তাড়াতাড়ি ডিভাইড করে, কাজেই তারা বেশি এফেক্টেড হয় কেমোথেরাপি। তো এইটা হচ্ছে কেমোথেরাপি মেকানিজম অফ অ্যাকশন। টার্গেটেড থেরাপি কীরকম? যে আজকে ধরুন এই ক্রাউডটার মধ্যেই আমাকে কেউ একজন বলে দিল যে টেরারিস্ট যারা আছে তারা নীল জামা পরে আছে, যে 3জন নীল জামা পরে আছে, এই 3জন হচ্ছে টেরারিস্ট। তার মানে কি আমি টার্গেটটা জানি, আমি বন্দুক দিয়ে ঠিক সেই 3টে লোককেই মারবো, এটাকে বলে টার্গেটেড থেরাপি। আর ইমিউনোথেরাপি কি না, আমি নিজে কিছু করছি না, কিন্তু আমি ধরুন পুরো বাকি লোকজন যে কজন আছে বা ভিড় যেখানে আছে, ভিড়ের মধ্যে বলে দিলাম যে ওই 3টে লোক যারা নীল জামা পরে আছে তারা কিন্তু টেরারিস্ট, আপনারা তাদেরকে মারুন। তারা ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মেরে ফেললো। মানে আমার নিজের শরীরের ইমিউন সেলগুলোকেই আমি অ্যাক্টিভেট করে দিলাম ক্যান্সার সেলের এগেনস্টে, একেই বলে ইমিউনোথেরাপি। তো এই 3ভাবে সাধারণত ক্যান্সারকে যখন কাবু করা যায়। ভীষণ সহজ করে এক্সপ্লেন করলেন। আশা করি ওপারে যারা দর্শক রয়েছেন তাদের ভয় পাওয়ার কথা নয়, বরং ভয়কে জয় করার কথা। তার কারণ সঠিক সময়ে ট্রিটমেন্টটা ভীষণ প্রয়োজন। ভয় নিয়ে চললে হয় না, যে জিনিসের কন্টিনিউ প্রত্যেকটা মুহূর্তে যেটাকে নিয়ে রিসার্চ চলছে, যেটাকে নিয়ে বিচার বিবেচনা চলছে, মানুষকে কীভাবে সুস্থ রাখা যায়। ডক্টর, অনেকেই মনে করেন যে সার্জারি যদি হয় কোনো ক্যান্সার হলো, সেক্ষেত্রে সার্জিক্যাল একটা প্রসিডিওরের মধ্যে যেতে হচ্ছে। তাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে সার্জারির কারণে কি আদতে ক্যান্সারটা আরও বেশি স্প্রেড করতে পারে, তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে, না সার্জারি করলে
তিনি সুস্থ হয়ে উঠতে পারেন? খুব ভালো প্রশ্ন, এটাও খুবই কমন প্রশ্ন। তো এখানে বলে রাখি যে যখনই কোনো ক্যান্সার সার্জারি করা হয়, ক্যান্সার সার্জারি কিন্তু তখনই করা হয় যখন সেই ক্যান্সারটা সেই পার্টিকুলার অর্গ্যানটাতেই রয়ে গেছে বা জাস্ট তার আশেপাশে ছড়িয়েছে, খুব দূরে কোথাও ছড়ায়নি। খুব দূরে যখন ছড়ায় তখন কিন্তু সার্জারি করে কোনো লাভ নেই। এবার যখন সেটা আর্লি স্টেজে আছে বা স্টেজ 1, স্টেজ 2, রেয়ারলি স্টেজ 3, তো যখনই কোনো সার্জিক্যাল অনকোলজিস্ট যিনি ক্যান্সার সার্জারি করেন, তারা যখন একটা ক্যান্সারকে বার করেন শরীর থেকে, তারা এমন অনেক প্রিকশন নেন যাতে অপারেশন চলাকালীন ক্যান্সারের যেই একটা ক্যাপসুল থাকে বা একটা কভারিং থাকে, সেই কভারিংটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। দেখুন, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের ভয়টা সরানো দরকার। এখানে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে বলে রাখি, একটা নর্মাল দিনে যতজনের সারা পৃথিবীতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয়, হ্যাঁ, তার অনেক গুণ কম সংখ্যক মানুষ কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্টের কমপ্লিকেশনে মারা যান। তার মানে কি আমরা রাস্তায় বেরোনো বন্ধ করে দেবো? তা তো নয়। কাজেই এই জিনিসটা মাথা থেকে সরান যে ক্যান্সার ট্রিটমেন্ট মানেই বিশাল একটা পেইনফুল ব্যাপার, আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আমি খেতে পাবো না, শুতে পাবো না, নর্মাল কাজ করতে পারবো না। ব্যাপারটা একদমই তা নয়। আগেকার দিনে যেই ধরনের কেমোথেরাপি প্রয়োগ হতো বা যেই ধরনের রেডিয়েশন প্ল্যানিং হতো, তার থেকে এখন জিনিসগুলো অনেক ইমপ্রুভ করে গেছে, অনেক বেশি টার্গেটেড থেরাপি এসে গেছে, যাতে ঠিক ক্যান্সার সেলগুলোকেই যাতে মারা যায়, বাকি শরীরের অন্যান্য কোনো সেলকে বা অন্যান্য কোনো অর্গ্যানকে যাতে এফেক্ট মানে যাতে বাঁচানো যায়। এই ধরনের অনেক টেকনোলজি কিন্তু এখন এসে গেছে, যেটা দিয়ে পুরো ক্যান্সার ট্রিটমেন্টটা অনেক স্মুথলি করা যায়। অনেক ক্ষেত্রে চুলও পড়ে না। আমাকে কিছু পেশেন্ট জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, আমার তো চুল পড়লো না, এতগুলো কেমো হয়ে গেল, তাহলে কি কেমোটা কাজ করলো না? প্রথমেই বলে রাখি যে কেমো কাজ করার সঙ্গে কেমোর দিয়ে চুল পড়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। যখনই কোনো নন স্পেসিফিক কেমোথেরাপি দেওয়া হয় যেটা চুলের হেয়ার ফলিকেলকে এফেক্ট করে, তখনই চুল পড়বে। কিন্তু যদি আজকে আমি খুব স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট করি যেটা চুলের সেলগুলোকে এফেক্ট করছে না, কিন্তু ক্যান্সার সেলকে অনেক বেশি এফেক্ট করছে, সেক্ষেত্রে তো চুল কখনোই পড়বে না। কাজেই এইটা কখনোই ভাববেন না যে মাথার চুল পড়লো না বলে কেমোটা কাজ করবে না। একদম তাই। আমার মনে হয় আজকের যে ডিসকাশন হলো ভীষণ ভ্যালুয়েবল। প্রত্যেকে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, এটাই যাতে মোটো থাকে। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।